হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজ অনেকদিন পরে তোমাদের মাঝে চলে এলাম। আজকের আলোচনার বিষয় আমাদের সেমিস্টার 3 2026 সংস্কৃত বিষয়ের যে প্রত্যয় যে তোমাদের পাঠ্য আছে সেই বিষয়ের উপর আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে সংস্কৃত ব্যাকরণ কোনোদিন মুখস্থ করে হয় না, যথেষ্ট তোমাদেরকে বুঝে এবং সেটাকে আয়ত্ত করে তবে তোমরা উত্তর করতে পারবে অতি সহজে, সহজ সরলভাবে। তাই আমি তোমাদেরকে সবিনয় অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হলো সেমিস্টার 3 ক্লাস 12 সংস্কৃত ব্যাকরণ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তার আগে জানিয়ে দিই বন্ধুরা, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ব্যাকরণ সিলেবাস ক্লাস 12 সেমিস্টার 3 2026 সংস্কৃত ব্যাকরণ। আগে সিলেবাসটা তোমরা জেনে নাও। অনেকেই হয়তো জেনে গেছো, অনেকেই টিউশন নিয়েছো, অসুবিধা নেই। ব্যাকরণ সিলেবাসের মধ্যে আছে তোমাদের সেমিস্টার 3-তে প্রত্যয় আছে। প্রত্যয়ের মধ্যে কি কি আছে? অন প্রত্যয় আছে, মতু প্রত্যয় আছে, তরপ আছে, তমপ আছে, ইয়সুন এবং ইষ্ঠন। এই তদ্ধিত প্রত্যয়গুলো কিন্তু তোমাদের পাঠ্য আছে। আর দ্বিতীয় কি আছে? কারক ও বিভক্তি নির্ণয়। কি কি কারকগুলো দিয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং বিভক্তিগুলো প্রথমা, দ্বিতীয়া এবং তৃতীয়া বিভক্তি, সেগুলো একটু তোমাদের পড়তে হবে। সমাসের মধ্যে কি কি আছে? অব্যয়ভাব সমাস আছে এবং তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, কুতৎপুরুষ, উপতৎপুরুষ, এগুলো একটু দেখে যেতে হবে বন্ধুরা। জানি রাখি এই যে প্রত্যয়, এই যে তোমাদের পাঠ্য আছে অন, মতু, তরপ, তমপ, ইয়সুন, ইষ্ঠন, এখান থেকে বন্ধুরা তোমরা পাবে পাঁচটা এমসিকিউ দেওয়া থাকবে। বুঝতেই পারছো? তাহলে 5 প্রত্যয় থেকে 5। কারক থেকে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, কারক থেকে বন্ধুরা তোমরা 5। তাহলে আর সমাস থেকে কত? 5। তাহলে ব্যাকরণ থেকে টোটাল মোট কত হচ্ছে? টোটাল কিন্তু জেনে রাখবে বন্ধুরা, টোটাল কিন্তু হচ্ছে 15। এই 15টা তুলতেই হবে বন্ধু। তোমাদেরকে 15ই তুলতে হবে। তাহলে প্রত্যেকটা একটু ভালো করে আমাদেরকে প্রথম থেকে শিখতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার পরীক্ষা কিন্তু সামনের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের। আর 4th সেমিস্টার কিন্তু 2027 তোমাদের ওই ফেব্রুয়ারি শেষ বা মার্চের প্রথম উইকে কিন্তু শুরু হবে। এখন থেকে প্রস্তুতি নাও, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং সংস্কৃত যাদের মেথড সাবজেক্টে আছে বা মেন সাবজেক্টে আছে বা 4th সাবজেক্টে অনেকে রেখেছো, এটা একটু যদি সহজ সরল ভাবে একটু যদি তোমরা একটু গ্রামারটা ভালো করে বুঝে যাও, 40-এ 40 পাওয়া যাবে বন্ধুরা। তাই গ্রামারকে আমি বলবো, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি। গ্রামার আমি তোমাদেরকে আয়ত্ত করাবই, গ্রামার আমি শেখানোর চেষ্টা করবো যতটুকু আমি জানি বন্ধুরা। তাই প্রত্যয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে বন্ধুরা। এখান থেকে 5 নাম্বারে 5টা এমসিকিউ থাকবে। কারক ও বিভক্তি থেকে 5 নাম্বার থাকবে, 5টা এমসিকিউ থাকবে। এবং সমাস, অব্যয়ভাব, তৎপুরুষ সমাস থেকে 5 নাম্বার থাকবে, 5টা এমসিকিউ থাকবে। এবং তোমরা জানো যে 40 নম্বর পরীক্ষা হবে, সেটা সব এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, ওই মার্কশিট পূরণ করে আসতে হবে। তাহলে 15 নম্বর গ্রামার। তাহলে গ্রামারে আমাদের সিলেবাসটা আজকে তোমরা ভালো করে অবগত হয়ে গেলে, জেনে গেলে। আজকে আমরা তাহলে চলে যাব তাহলে সংস্কৃত ব্যাকরণ আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব বন্ধুরা। তাহলে প্রত্যয় কাকে বলে? না প্রতীয়তে বৃদ্ধিয়তে অনেনা ইতি প্রত্যয়। বুঝছো? এবার ধরো প্রত্যয় বাংলায় আমি একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রত্যয় কাকে বলে। ধাতু বা শব্দের পরে বন্ধুরা, ধাতু বা শব্দের পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ বা নতুন শব্দ গঠন করে, নতুন পদ বা নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে। কি কোন জায়গায়? তাহলে এই জায়গাটা একটু মনে রাখতে হবে। প্রত্যয় কোথায় কোথায় যুক্ত হয়? এক ধাতুতে, আর একটা কোথায় হয়? শব্দের পরে। এই জায়গাটা মনে রাখবে, শব্দের পরেও কিন্তু প্রত্যয় যুক্ত হয় এবং ধাতুর পরেও কিন্তু প্রত্যয় যুক্ত হয়, এটা মনে রাখবে। তাহলে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন পদ গঠন করে বা শব্দ গঠন করে, তাদের আমরা কি বলবো? প্রত্যয় বলবো বন্ধুরা। তাহলে আবার বলছি, যে সমস্ত মানে বর্ণ বা বর্ণ সমষ্টি কোন শব্দ বা ধাতুর পরে বসে যে নতুন শব্দ বা পদ গঠন করে, সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা কি বলবো? প্রত্যয় বলবো।
এবার বোঝাতে পারলাম। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে প্রত্যয় কোথায় প্রযুক্ত হয়, তোমাদেরকে বন্ধু এমসিকিউ আসতে পারে যে প্রত্যয় কোথায় কোথায় হয় বা কোথায় প্রযুক্ত হয়। তখন দিতে পারে যে ধাতুতে হয় বা শব্দের পরে হয় বা ধাতু ও শব্দেতে হয়, না কোনোটি হয় না, এরকম অপশনে দিল। তখন তোমরা প্রত্যেকেই জানো যে ধাতু এবং শব্দের পরেই কিন্তু প্রত্যয় হয়। তাহলে মনে রাখবে ধাতু এবং শব্দের পরেই কিন্তু কি হয়, প্রত্যয়যুক্ত হয়। এবার ধাতু বলতে আমরা গদামালা কি বুঝি, ক্রিয়াকে, ক্রিয়াকে আমরা বুঝি। যেমন আমি খাচ্ছি, অহং খাদামি, অহং অন্নং খাদামি। তাহলে এই যে খাদামি, এই খাওয়া কাজটা, এটা কোন ধাতু থেকে এসেছে, মূল ধাতুটা কি, খাদ ধাতু থেকে। সেটা উত্তম পুরুষে কি হয়েছে, প্রথম আর এক বচনে কি হয়, খাদামি হয়। তাহলে এই যে ধাতু, সেই ধাতুর যে অনেক সময় কিছু প্রত্যয় যুক্ত হয় ধাতুর পরে, সেই প্রত্যয়গুলোকে আমরা কি বলবো, কৃত প্রত্যয়। যেমন তোমরা 11-এ পড়ে এসেছো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছো, সেখানে ত প্রত্যয় পড়েছো, কতওয়াজ প্রত্যয় পড়েছো, তুমুন প্রত্যয় পড়েছো, তব্য, অনিয়, নত, যত, কপ, এগুলো এগুলো কিন্তু ধাতুর পরে। তোমরা ধাতুগুলো জানো প্রত্যেকে, গম, হ্যাঁ, তারপরে দৃশ, এই যে গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছত, গচ্ছমি, গচ্ছব, গচ্ছম, এই যে ধাতুগুলো এগুলোকে ধাতু বলা হয়। আর শব্দ বলতে যেগুলো আমরা বিশেষ পদকে বুঝি, যেমন হচ্ছে সেটা সর্বনাম পদ হতে পারে, সংখ্যাবাচক হতে পারে, আবার নর, যেমন হচ্ছে নর, মুনি, লতা, ফল, এই যে শব্দগুলো বলছে, তাহলে এরকম কিছু শব্দ, রাম, সাম, যদু, মধু, এই শব্দের পরেও কিছু আবার প্রত্যয় যুক্ত হয়। তাহলে কি বোঝা গেল, তাহলে প্রত্যয় কোথায় কোথায় প্রযুক্ত হয়, ধাতুর পরেও প্রযুক্ত হয় এবং শব্দের পরেও কিন্তু প্রত্যয় প্রযুক্ত হয়। তাহলে এমসিকিউ পড়লে তাহলে এই উত্তরটি করে আসবে যে ধাতুর পরেও প্রত্যয় প্রযুক্ত হয় এবং শব্দের পরেও প্রত্যয় প্রযুক্ত হয়। চলে যাচ্ছি এবার প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় কয় প্রকার, প্রত্যয় সংস্কৃতে সাধারণত দুই প্রকার। কি কি না, একটি হচ্ছে কৃত প্রত্যয়, যেটা তোমাদের পাঠ্য ছিল 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে। কৃত প্রত্যয় একটি হলো কৃত প্রত্যয় আর অপরটি হলো তদ্ধিত প্রত্যয়, যেটা তোমাদের এবার পাঠ্য আছে, অর্থাৎ সেমিস্টার 3-তে এবং সেমিস্টার 4-তে। কৃত প্রত্যয় এছাড়াও সংস্কৃতে আরো কিছু প্রত্যয় আছে, স্ত্রী প্রত্যয় আছে, ধাত্ববায় আছে, বিভক্তি আছে, আরো আছে। অত আমার ডিটেলস জানা দরকার নাই, তোমরা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টা জানো। এবার 4th সেমিস্টারে যখন উঠবো আমরা স্ত্রী প্রত্যয়টা সেখানে পড়বো আমরা। তাহলে প্রত্যয়ের প্রকারভেদ কটি, প্রধানত আমরা পাচ্ছি কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এছাড়াও স্ত্রী প্রত্যয় আছে, ধাত্ববায় আছে এবং বিভক্তি আছে। তার টোটাল সেখানে আবার 5টি হয়ে যাচ্ছে। কিন্তু প্রধানত এখানে আমরা জানবো কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টা জানবো। কৃত প্রত্যয় কাকে বলে, আমরা এবার জানবো কৃত প্রত্যয় কাকে বলে। ধাতুর পরে, এই যে বললাম গম, খাদ, দৃশ, এই যে ধাতুগুলো যেগুলো ক্রিয়াকে বোঝায়, হ্যাঁ, সেই ধাতুর পরে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাদের কৃত প্রত্যয় বলে। যেমন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, গম। তাহলে গমটি একটি কি, গমটি হচ্ছে একটি ধাতু। গমটি একটি কি না, গমটি হচ্ছে একটি ধাতু। আর এই যে ত প্রত্যয়, কত্বা, হ্যাঁ, কয়েতর, ট প্রত্যয়, তাহলে এটা কি একটা না, এটা হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় না কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। তাহলে ধাতু, এই যে গম প্লাস ত কি হলো, পরিনিষ্ঠিত রূপে নতুন একটা পদ গঠন হলো, শব্দ গঠন হলো, সেটা কি হলো, গত। আবার দেখো ক্রি, ক্রি একটি কি ধাতু। ক্রি মানে হচ্ছে টু ডু, মানে কোনো করা কাজকে বোঝায়, কাজ করাকে কোনো কিছু বোঝায়, হ্যাঁ। গম মানে হচ্ছে যাওয়া, টু গো, হ্যাঁ, তার সঙ্গে তপত্যয় করে, তাহলে সেটা হলো গত। আর ক্রিযুক্ত তব্য, তোমরা পড়েছো তব্যটা সেমিস্টার মানে কি হলো, কর্তব্য। এবার এখানটায় আমাদের একটু জেনে নিতে হবে যে কৃত প্রত্যয়গুলো কি কি অপশনে দিতে পারে। ত প্রত্যয়, তাজ প্রত্যয়, ত প্রত্যয়, তাজ প্রত্যয়, ল প্রত্যয়, তিন প্রত্যয়, যেটা তোমাদের এই 4টে প্রত্যয় কিন্তু সেমিস্টার 1-এ ছিল 11-এ। তারপরে কি আছে, সত্রী, সানজ, তব্য, অনিয়, নত, যত, কপ, তমুন ইত্যাদি। এইগুলো এই জায়গাটা একটু তোমরা খাতায় টুকে রাখো, নোট ডাউন করে রাখো, যে এখানে অপশন দিতে পারে যে দুটি কৃত প্রত্যয় উদাহরণ দিল, যে কি কি দিল, একটি দিল অন, একটি দিল ঢক, একটি দিল ইয়, আর একটি দিল লব। তাহলে তোমরা জানো যে কৃত প্রত্যয় কোনটি, লব প্রত্যয়। কারণ আমরা কি বললাম কিছুক্ষণ আগে, ত প্রত্যয়, কত্তওয়াচ প্রত্যয়, লব প্রত্যয়, তুমুন প্রত্যয়, তব্য প্রত্যয়, অনিয় প্রত্যয়, নব, যত, কপ, এগুলো হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় কোথায় প্রযুক্ত হয়, সব সময় মনে রাখবে ধাতুর পরে। তাহলে ধাতুর পরে যে প্রত্যয় প্রযুক্ত হয় তাকে আমরা কি বলবো, কৃত প্রত্যয়। ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা কি বলবো, কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের উদাহরণ, গম যুক্ত ত, এটাও পরীক্ষা আসতে পারে যে গম যুক্ত ত এটা কি প্রত্যয়ের উদাহরণ। তখন মনে রাখবে যে গমটি হচ্ছে একটি ধাতু, আর ত প্রত্যয় হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ। যেমন ক্রি যুক্ত তব্য, ক্রিটা হচ্ছে একটি ধাতু, তব্যটা হচ্ছে কিন্তু কৃত প্রত্যয়ের উদাহরণ, কৃত প্রত্যয়। তাহলে কর্তব্য, এটা কি হচ্ছে, এটি কৃত প্রত্যয় নিষ্পন্ন একটি পদ।
চলে যাচ্ছি এবার আমরা তদ্ধিত প্রত্যয় বন্ধুরা। তদ্ধিত প্রত্যয়টা দেখো, শব্দের পরে অপত্য অর্থে, এই জায়গাটা মনে রাখবে বন্ধুরা, শব্দের পরে এই জায়গাটা একটু মনে রাখো, কোথায়? শব্দের পরে, আর কোথায়? অপত্য অর্থে, এই জায়গাটা একটু মনে রাখবে। শব্দের পরে অপত্য অর্থে যে সমস্ত প্রত্যয় হয় তাতে তদ্ধিত প্রত্যয় বলে, এটা মনে থাকবে। তো অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে ন পততি বংশ যাতে না তদ অপত্যম। আবার বলছি, অপত্য মানে কি? ন পততি বংশ যাতে না তদ অপত্যম, অর্থাৎ যার জন্ম পড়ে, ওই জন্য ন পততি বংশ, তাহলে বংশের লোপ হয় না। কার কার জন্য হয় না? না যাতে না, যার জন্মের দ্বারা বংশের লোপ হয় না, তৎ অপত্যম, তাকে অপত্য বলে। তাহলে অপত্য অর্থ আমরা কি বলবো? পুত্র, কন্যা, পৌত্র, এদের কি আমরা কি বলি? অপত্য বলবো। কারণ আমার বাবার যে দাদু, সেই বংশটাকে রক্ষা করে এসেছেন কে? আমার বাবা। তাহলে আমার যে বাবার সেই বংশটা রক্ষা করবো কি? আমি যদি আবার যদি বিয়ে থা করি, তাহলে আমার যে সন্তান হবে সে আমার আবার বংশ রক্ষা করবে। এইভাবে বংশ যে রক্ষা করেন তাকে আমরা বলবো অপত্য। সেই অপত্য অর্থে তাহলে কি? পুত্র, কন্যা, পৌত্র, এদেরকে একত্রে আমরা কি বলবো? অপত্য। কি বলছে? তাহলে তদ্ধিত প্রত্যয় কোথায় হয়? মনে রাখবে এই জায়গাটা, শব্দের পরে, সবসময় মনে রাখবে শব্দের পরে। সেই শব্দটা হতে পারে রাম হতে পারে, দশরথ হতে পারে, মুনি হতে পারে, রঘু হতে পারে, হ্যাঁ, শিব হতে পারে, দুর্গা হতে পারে, গঙ্গা হতে পারে। এই যে শব্দ, বিশেষ পদগুলো, সেই শব্দের পরে কি হয়? অপত্য অর্থে সম্পর্ক থাকবে, পিতা পুত্র বা পৌত্র, এবার দাদু নাতির মধ্যে এই ধরনের সম্পর্কগুলো থাকবে। সেই অপত্য অর্থে যে সমস্ত প্রত্যয় হয় তাদের আমরা কি বলবো? তদ্ধিত প্রত্যয়। উদাহরণ দিয়ে বলছি, দেখো মনু, দেখতে পাচ্ছ বন্ধুরা, মনু, মনু একটি কি? শব্দ। মনু হচ্ছে আমরা আমরা যে 8টি মনুর কথা আমরা পাই, হ্যাঁ, যে পুরাণে, সে মধ্যে একটি মনু। মনুর অপত্যম প্রমাণকে আমরা কি বলি? মানব। মনুর থেকে এই মানুষের জন্ম হয়েছে বলে তাই মানুষ কি বলা? মানব। মনুর অপত্যম প্রমাণ ইতি মানবা। তাহলে মনুযুক্ত অন কি হলো? মানব। তাহলে মানবটাই যে নতুন একটি পদ গঠন করলো, শব্দ গঠন করলো, তাহলে একে আমরা কি বলবো? তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন একটি পদ। তাহলে মনু একটি কি? শব্দ। অন হচ্ছে কি? একটি তদ্ধিত প্রত্যয়। রঘু আবার একটি শব্দ, তার সঙ্গে অন প্রত্যয়। অন প্রত্যয়টা কেন হলো? না অপত্য অর্থে। রঘুর সন্তান দিকে কি বলা হয়? কি বলা হয়? রঘু, রঘ অপত্যং প্রমাণ কি বলা হয়? রাঘব। রঘু অপত্যং প্রমাণ কি বলা হয়? রাঘব। এটা পরিনিষ্ঠিত রূপে আছে, যেটা পদে হবে, এটা যখন পদে করাবে এটা বিসর্গ যুক্ত হয়ে যাবে। তাহলে রঘুর অপত্য অর্থে সন্তানাদি, এই অর্থে সম্পর্কে কি বোঝাচ্ছে? এই সম্পর্কটা বোঝানোর জন্যই রঘুর সঙ্গে অনপত্য হয়েছে। তাই সেই জন্য কি হলো? রঘু অপত্যং প্রমাণ ইতি রাঘব। মনু অপত্যং প্রমাণ কি হয়? ইতি মানব। এক কথা প্রশ্নগুলো আসবে বন্ধুরা, সেটাও তোমাদেরকে দেখে যেতে হবে। তাহলে মনে রাখবে, তদ্ধিত প্রত্যয় কোথায় প্রযুক্ত হয়? শব্দের পরে প্রযুক্ত হয়। কি অর্থে প্রযুক্ত হয়? না অপত্য অর্থ হয়। আচ্ছা, এরপর আবার পরে আমরা জানবো যে তদ্ধিত প্রত্যয় কোথায় কোথায় হয়, কি কি অর্থে হয়, কোথায় কোথায় ব্যবহার হয়। দেবতা অর্থে হয়, হিত অর্থে হয়, ভাব অর্থে হয়, কর্ম অর্থে হয়, অপত্য অর্থে হয়, ইত্যাদি অর্থে তদ্ধিত প্রত্যয় হয়। বুঝতে পেরেছ? তাহলে এখানে তদ্ধিত প্রত্যয় যদি কিছু উদাহরণ চাই, কি কি দেবে? অন প্রত্যয়, ঢক, মতু, ইয়সুন, ইষ্টন, তরক, তমক, এগুলো তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে পরীক্ষা হয়তো এমসিকিউ দিল যে নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় নির্ণয় করো, সেখানে দিল লক প্রত্যয়, দিল তুমুল প্রত্যয়, দিল অন প্রত্যয়, দিল এবং একটি দিয়ে দিল তাজ প্রত্যয়। তখন তোমরা তো কি উত্তরটা করবে? যে অন আমাদের পাঠ্য। তাহলে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার কি আছে? অন পাঠ্য আছে, মধু পাঠ্য আছে, তরপ আছে, তমপ আছে, ইয়সুন আছে, ইষ্টন আছে। তাহলে এগুলো হচ্ছে কি? তদ্ধিত প্রত্যয় অন্তর্গত। তাহলে বলতে পারলাম বন্ধুরা। তাহলে এই জায়গাটা মনে রাখবে যে প্রত্যয় কাকে বলে? না শব্দের পরে, ধাতুর পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, নতুন শব্দ বা পদ গঠন করে, তাকে আমরা কি বলবো? না তাকে আমরা প্রত্যয় বলবো। প্রত্যয় সংস্কৃত বহু আছে, কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় আছে, স্ত্রী প্রত্যয় আছে, ধাতব্যয় আছে, বিভক্তি আছে। কিন্তু প্রধানত আমরা কি জানবো এখানে? কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় ইতিপূর্বেই আমরা ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার 2 এতে পড়েছি। কৃত প্রত্যয় কাকে বলে? না ধাতুর পরে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ, নতুন যে পদ গঠন করে, সেটা ক্রিয়াপদ। মনে রাখবে, ধাতুর পরে সবসময় যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে আমরা কৃত প্রত্যয় বলি, এবং যে পদটা গঠিত সেটা ক্রিয়াপদই হয় সাধারণত। তাহলে সেটাকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের উদাহরণ যদি বলে, কত্তয়া, কত্তুয়াচ, তব্য, অনিয়, নক, যত, কপ, সত্রী, সানদ, তুমুন, লক, এই উদাহরণগুলো একটু তোমরা দেখে নিও। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে?
শব্দের পরে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় অপত্য অর্থে বা দেবতা অর্থে বা হিত অর্থে বা কর্ম অর্থে বা ভাব অর্থে যে প্রত্যয়গুলো হয়, শব্দের পরে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে বলবে তদ্ধিত প্রত্যয়। উদাহরণ যদি বলে অন, তোমাদের যেটা পাঠ্য আছে, মতু, তোমাদের যেটা পাঠ্য আছে, তরক, তম, ইয়সুন, ইষ্টন ইত্যাদি। এরপর অপত্য কাকে বলে? অপত্য মানে বললাম কিছু আগে না, ন পততি বংশ যাতে না তদাপত্য, যার জন্মের পরে বংশ লোপ হয় না, বংশ রক্ষা পায়, তাকে আমরা অপত্য বলবো। তাহলে সেই অর্থে পুত্র, কন্যা, পপ্রৌক্ত এগুলোকে আমরা কি বলবো? অপত্য। এদের জন্যই তো বংশ রক্ষা হয়। তাহলে সেই অপত্য অর্থে কি হয় না তদ্ধিত প্রত্যয়। এটি অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয় এমন একটি প্রত্যয় উদাহরণ দাও, সেটা তোমার উদাহরণ দেবে অন প্রত্যয়। অপত্য অর্থে একমাত্র এই অন প্রত্যয়টাই তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 পাঠ্য আছে। অন প্রত্যয়টা অপত্য অর্থে প্রযুক্ত হয়। তাহলে অপত্য মানে বোঝা গেল। হ্যাঁ, এর উদাহরণ দিলে সেগুলো বোঝা যাবে। তাহলে অপত্য মানে কি? সন্তানাদিকে বোঝায়। চলে এলাম বন্ধুরা আমরা এবার পরের বিষয়ে। দেখো, দেখতেই পাচ্ছ বোর্ডেতে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার। কোথায় কোথায় তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয় সেগুলো একটু দেখে যেতে হবে। দেবতা অর্থে তদ্ধিত প্রত্যয়ের প্রয়োগ হয়, অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের প্রয়োগ হয়, হিত অর্থে তদ্ধিত প্রত্যয়ের প্রয়োগ হয়, ভাব অর্থে, কর্ম অর্থে, সাধু প্রভৃতি নানাবিধ অর্থে তদ্ধিত প্রত্যয় প্রযুক্ত হয়। তাহলে এই জায়গাটা একটু দেখে রেখো যে দেবতা অর্থে কোন প্রত্যয় প্রযুক্ত হয়, উত্তর তখন হবে তদ্ধিত প্রত্যয়। অপত্য অর্থে কোন প্রত্যয় প্রযুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। হিত, ভাব এবং কর্ম অর্থে কোন প্রত্যয় প্রযুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। এবং দেবতা অর্থে একটা প্রত্যয়ের তদ্ধিত প্রত্যয়ের প্রয়োগ দেখা হয়, বা অপত্য অর্থে একটি তদ্ধিত প্রত্যয়ের প্রয়োগ দেখা হয়। এগুলো আমরা পরে আলোচনা করব আস্তে আস্তে। তারপরে চলে যাচ্ছি আমরা অপত্য শব্দের অর্থ কি। কিছু না কি বললাম, যারা থাকলে বংশ রক্ষা হয় তারাই অপত্য, সেই হিসেবে পুত্র, কন্যা, পৌত্র ইত্যাদি অপত্য। পরের প্রশ্নটা ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। অপত্য অর্থে পাঠ্য একটি তদ্ধিত প্রত্যয় হলো, একটি মাত্র আছে, সেটি হচ্ছে অন। ভিভিআই আশা সম্ভাবনা প্রবল। অপত্য অর্থে পাঠ্য তোমাদের একটি তদ্ধিত প্রত্যয় হলো কোনটি? অন প্রত্যয়। পরের বিষয়টা বন্ধুরা একটু খাতায় নোট ডাউন করে নাও। এই প্রত্যয় করতে গেলে এইটি তোমাদেরকে জানতে হবে। আমি বলে দেখি যে প্রত্যয় করতে গেলে বিশেষ করে কিছু কিছু স্বরধ্বনির কিছু পরিবর্তন হয়। সেটা কখনো স্বরধ্বনির বৃদ্ধি, কখনো গুণ, কখনো সম্প্রসারণ। হ্যাঁ, একটা স্বরের একটা পরিবর্তন হয়। তাই এখানে দেখো স্বরের বৃদ্ধি, যদি অ থাকে, যদি কোনো শব্দের বা ধাতুর প্রথমে যদি অ থাকে, তাহলে সেটা পরিনিষ্ঠিত রূপে কি করব আমরা? আ। ভালো করে একটু বুঝিয়ে দেবো, একটু পরে যখন আমি অনপত্য করাবো তখন আমরা ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে, বোধগম্য হবে। যদি কোনো শব্দের বা ধাতুর প্রথমে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে আমরা হ্রস্ব ই দীর্ঘ ই স্থানে কি করব? ঐকার করব, বা ওই হবে। আবার কি বলছে? 3, হ্রস্ব উ, দীর্ঘ উ এবং ও যদি থাকে কোনো শব্দের প্রথমে, তাহলে সেখানে আমরা বৃদ্ধি হবে, স্বরের পরিবর্তন হয়, সেখানে কি করবো? আমরা ঔকার করব, ঔকার। আর যদি রি বা দীর্ঘ রি, এখানটা একটু ভুল হয়েছে। 4 নম্বর দেখতে পাচ্ছ বন্ধুরা, রি এবং দীর্ঘ রি স্থানে কি হয়? আর হবে, এবং লি স্থানে অল হবে। এই সূত্রটা তোমরা অবশ্যই খাতায় একটু তুলে রাখো বন্ধুরা, খুব কাজে দেবে। এবং কিছুক্ষণ পরেই দিয়ে দেখতে পাবে যে কিভাবে এটি হচ্ছে, স্বরের বৃদ্ধি কিভাবে হচ্ছে। এবার চলে এলাম বন্ধুরা আমরা আজকের মূল বিষয়, যেটা আমরা আলোচনা করব বলেছিলাম, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণীভাবে জানাম। এবার অন প্রত্যয়। বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডেতে অন, অনের স্পেলিংটা কি? অ মূর্ধন্যয় হসন্ত, অন প্রত্যয়। বানানটা একটু দেখে যাবে, অ মূর্ধন্যয় হসন্ত। প্রথম সূত্র বন্ধুরা ভালো করে দেখে নাও, কি অর্থে অন প্রত্যয় হয়? শিবাদিভ্য অন। কি অর্থে? শিবাদিভ্য অন। শিবাদি তার মানে কি? শিব প্রভৃতি অর্থে, শিব প্রভৃতি শব্দের পর। হ্যাঁ, তাহলে কি হলো? শিব প্রভৃতি শব্দের পর অপত্য অর্থে কি হয়? অন প্রত্যয় হয়। ডিটেলস, তাহলে অন কোথায় কোথায় প্রয়োগ হয়? অনেক আমাদের সূত্র আছে অনের। কোথাও ঋষিবাচক শব্দের পর অন প্রত্যয় হয়, কখনো শিব প্রভৃতি শব্দের পর অন প্রত্যয় হয়, কখনো কুরুবংশীয় শব্দের পর অন প্রত্যয় হয়, কখনো কন্যা অর্থে শব্দের পর অন প্রত্যয় হয়। এগুলো আমরা আস্তে আস্তে আমরা জানবো। আবার দ্বিস্বর বিশিষ্ট কখনো দেশবাচক শব্দের পরও কিন্তু অন প্রত্যয় আস্তে আস্তে জানবো। তাই প্রথম থেকে কিন্তু ভিডিওটা দেখতে হবে
এবং নিয়মিত দেখতে হবে যখন আমি ভিডিও আপলোড করব, এবং সেটা তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশনটা অল করে রাখতে হবে, তবে তোমরা জানতে পারবে। তাই দেখো প্রথম সূত্র আমাদের কি, শিবাদিভ্য অন। সূত্রগুলো একটু তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা, না দেখলে কিন্তু একটু বিপদে পড়বে। শিবাদিভ্য অন নাকি শিব প্রভৃতি শব্দের পর, এই জায়গাটা মনে রাখবে, শিব প্রভৃতি শব্দের পর কি অর্থে, এই যে বলেছিলাম অপত্য অর্থে। অপত্য অর্থে কোন প্রত্যয় হয়, অন প্রত্যয় হয়। শিব প্রভৃতি শব্দের পর তাহলে কি হয়, অপত্য অর্থে অন প্রত্যয়। এটা একটু ভালো করে তোমাদেরকে জানতে হবে বন্ধুরা। এবার দেখো অন স্পেলিং, এই জায়গা থেকে এবার একটু ভালো করে জানতে হবে। অন, এই যে এটি লিখেছি তোমাদেরকে, অন স্পেলিংটা কি, অ মূর্ধন্য হসন্ত। মূর্ধন্যটা দেখো আমি কেটে দিয়েছি, কি পড়বে না, মূর্ধন্য মানে কি, ইত হলো, মানে বাদ গেল বা লোপ হলো। অন প্রত্যয়ের অ মূর্ধন্য হসন্ত, এটি বানান। অনের ক্ষেত্রে কি হয়, মূর্ধন্যটা ইত যায়, মানে বাদ যায়। বাদ চলে গেলে কি পড়ে থাকে, অনের শুধুমাত্র অটা থাকে। এবার অটা যেহেতু থাকে, তাহলে ওই শব্দের শেষে কি যুক্ত হবে, অন প্রত্যয় শুধু অটি যুক্ত হবে। এবং এখানে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই প্রত্যয় করতে গেলে কিছু ক্ষেত্রে, ধ্বনির ক্ষেত্রে, বিশেষ করে স্বরধ্বনির ক্ষেত্রে আদি স্বরের কিছু পরিবর্তন হয়। এবং এখানে দেখো সূত্রটা নিয়ম, এই নিয়মগুলো তোমরা বন্ধুরা একটু খাতায় টুকে রাখো, মুখস্থ করবে না, গ্রামার কোনোদিন মুখস্থ করবে না, তাহলে কিন্তু আয়ত্ত করতে পারবে না। ওই মার্কেট থেকে কোনো একটি সহায়িকা বই কিনে নিয়ে মুখস্থ করে চলে গেলে এতে কমন পাওয়া যায় না। নিজেরা একটু উত্তর দিতে শেখো, অতি সহজেই। দেখো একটু বুঝে নাও শেষ পর্যন্ত। কোন শব্দের প্রথমে, কোন শব্দের প্রথমে, এই জায়গাটা একটু ভালো করে দেখো, কোন শব্দের প্রথমে মানে আদি স্বর, যেটা প্রথম যে স্বরটা থাকবে আদি স্বর, যদি কি থাকে, অ থাকে, এই জায়গায় লাল কালি দিয়ে লিখে দিয়েছি ওই জন্য। যদি কোন শব্দের প্রথমে যদি অ থাকে, তাহলে পরিনিষ্ঠিত রূপে সেটি কি করবে, আকারে পরিণত করবে। কি করবে, আকারে। একটা তাহলে উদাহরণ দিয়ে বুঝায়, বোর্ডে লিখে দিয়েছি দেখো। গঙ্গা, এটি একটি কি শব্দ। গঙ্গার গটা কি, গয়তে কি আসছে দেখো, গ কি আসছে, অ আসছে, তাহলে এটা কি হলো, অ, অ এলো, হয়েছে। আর অন প্রত্যয়ের আমি কি বাদ যাই বলেছি, ঈদ যায়, মূর্ধন্য। তাহলে আমি কি বলেছি, যদি কোনো শব্দের প্রথমে যদি অ থাকে, তাহলে গয়ের কি আছে, অ আছে, তাহলে পরিনিষ্ঠিত রূপে সেটা আমি কি করব, আকার যোগ করব। তাহলে পরিনিষ্ঠিত রূপে উত্তরটা কি হবে, গ আছে, তাহলে গ থেকে কি হলো, গা হলো। এবার কি আছে, উয়ায় গয় আকার আছে বন্ধুরা, উয়া লিখলাম, গ লিখলাম, কি হলো, গাঙ্গ। কিন্তু এবার প্রশ্ন হতে পারে যে আকারটা ছিল, আকারটা বাদ গেল কেন, কেন বলে বাদ গেল, অন প্রত্যয় কি পড়ে থাকে, কিছু না আগেই বললাম, অন প্রত্যয় অ পড়ে থাকে। তাহলে এখানে কি করব, এই দেখো গয়াকার গা, এই যে হলো অ থেকে কি হলো, আ হলো, গা। আর অন প্রত্যয় লাস্টে উচ্চারণে কিন্তু অ আসতেই হবে, গাঙ্গ অ। এবার যেহেতু এটা পরিনিষ্ঠিত রূপে যখন পদে পরিণত করতে হবে, তাহলে সেটা কি হয়, বিভক্তি যোগ করতে হয়, সুবিভক্তি যুক্ত, তাহলে বিশ্বভাগ হলে কি হলো, গাঙ্গা। তাহলে অপত্য অর্থে হয়ে যাবে। আবার একটা ধরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আবার একটা উদাহরণ, তাহলে এটা আমরা হলো। আবার একটা ধরো উদাহরণ দিচ্ছি, র ব মূর্ধন্য প্লাস অন প্রত্যয়, প্লাস অন প্রত্যয়। বন্ধুরা কি হবে তাহলে, দেখো র, উচ্চারণ করো, র ব মূর্ধন্য, এখানে দেখো তিনটি আছে, লক্ষ্য, র একটা, ব একটা, মূর্ধন্য একটা। র এর উচ্চারণটা দেখো, র তে কি আসছে, র অ আসছে। কি বলা হচ্ছে, কোন শব্দের প্রথমে, তাহলে রই প্রথমে আছে, এটি হচ্ছে আদি স্বর, এই আদি স্বরের উচ্চারণ কি আসছে, অ আসছে, র অ। তাহলে পরিনিষ্ঠিত রূপে তাকে আমরা কি করব, আ করব। তাহলে র থেকে কি হলো, এখানে রা হলো, তারপরে রা করলাম, তারপরে কি আছে, ব, ব করলাম, তারপরে কি আছে, মূর্ধন্য। তাহলে কি হলো, রবণের অপত্যকে কি বলা হয়, রবণস্য অপত্যং পুমান ইতি রাবণা। তাহলে কি হলো, রাবণ, বুঝলো না। তাহলে এটা পদে পরিণত করলাম, রাবণ, সুবিভক্তি যুক্ত করলাম। তাহলে প্রত্যেকটা দেখো, গয়েতেও দেখো অ, রয়েতেও দেখো কি আছে, অ, এটা তো অ, গয়েতেও দেখো কি আছে, অ,
অগুলো আমরা পরিণত করছি কিসে? আয়ে। এই জায়গাটা একটু তোমরা মনে রাখবে। অ থাকলে, আদি স্বর থাকলে সেটা কি হয়? স্বরের বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে কি হয়? আ হয়। তার জন্য তোমাদের 11 সেমিস্টার 1 ছিল কিন্তু সন্ধিগুলো, সেখানে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ ছিল। একটু যদি সন্ধিটা তোমরা একটু ভালো করে সেখানে মাস্টারদের কাছে, প্রাইভেট টিউটরের কাছে যদি পড়ে থাকো, নিশ্চিত এখানে ভালোভাবে পারবে। আমরা চলে যাচ্ছি পরের উদাহরণে বন্ধুরা। তাহলে এটাকে আমরা মুছে দিই। তাহলে এগুলো একটু খাতায় টুকে রেখে দিও, খুব কাজে লাগবে বন্ধুরা। তাহলে এবার আমরা পরের আমরা চলে যাব। দুটো হয়ে গেল, সুন্দর। আমরা এবার চলে যাচ্ছি। বিভিন্ন অর্থে কিন্তু হয়, আমি বলে দিয়েছি কিন্তু। এই একটা সূত্র নিয়ে একটা করলাম, অ দিয়ে আগে তোমাদেরকে সমস্তগুলো আগে বুঝিয়ে দিই। কি কি অ দিয়ে তোমরা আগে করবে সেগুলো আগে তোমরা জেনে নাও। দেখো একটা উদাহরণ দিচ্ছি। ব দন্তস্বয় হস্যু দয়ে একার ব, কি আছে? বসুদেবা প্লাস অন প্রত্যয়। পরীক্ষায় ধরো অন প্রত্যয় পড়েছে। এবার বলে রাখি বন্ধুরা, তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, যেহেতু 11 থেকে তোমরা পড়ছো, প্রত্যেকেই জানো যে সংস্কৃত প্রশ্ন কিন্তু অনেকটা দেবনাগরী অক্ষর দেওয়া থাকে। তো দেবনাগরী অক্ষরটার যদি তোমাদের পরিচিতি থাকে, তাহলে প্রশ্নটা অতি সহজেই তোমরা নির্বাচন করতে পারো যে কি এটা, অ না আ না কয় মধ্য না, সেটা নির্বাচন করতে। যদি প্রশ্নটা যদি না পড়তে পারো না, তোমার দেবনাগরী অক্ষরগুলো যদি না পড়তে জানো, তাহলে কিন্তু একটু বিপদে পড়বে। তাহলে এইগুলো ধরো দেবনাগরী অক্ষরে পড়বে। ধরো এরম ভাবে পড়লো, বসুদেব প্লাস অন। এরকম ভাবে কিন্তু পরীক্ষায় আসবে বন্ধুরা, একটু মাথায় খেয়াল রাখবে। এটা এলো বসুদেব যুক্ত অন, এটা পরীক্ষায় পড়ছে। তাহলে কি হবে? আমি কিছুক্ষণ আগে বলেছি, তাহলে এখানে কটা আছে? ব দন্তস্বয় হস্য দয়াকার ব, চারটে। প্রথম বা আদিস্বর কোনটি? ব। কোনটি আদিস্বর? ব। তাহলে বয়ের কি যদি আদিস্বরটা যদি অ হয়, দেখো ব কি আসছে? অ। অ আসছে না? বয়তে দেখো অ আসছে। অ এলেই সেটাকে আমরা পরিনিষ্ঠিত কি করব? আকার যোগ করব তার সাথে। তাহলে কি হলো? পরিনিষ্ঠিত কি করব আমরা? ব থেকে কি হলো? বা। তারপরে বানানটা যেমন আছে দেখে দেখে আমরা লিখে দেবো, কপি করে দেবো। বাসু দেব, বাসু দেব, পরিনিষ্ঠিত রূপ হলো। এবার আমরা এটা পদে পরিণত করতে হলে তার সঙ্গে আমাদের সুবিভক্তি যুক্ত করতে হয়, তাই আমরা বিসর্গ লাগিয়ে দেবো। হ্যাঁ, তাহলে বাসুদেব, তাহলে বসুদেবস্য অপত্যম পুমান ইত্যাদি বাসুদেব। তাহলে বসুদেবের পুত্রদের কি বলা হয়? অপত্যর্থে বাসুদেব। হয়েছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আবার একটা অদি করাচ্ছি। এগুলো পরে আবার আমরা জানবো, এই সূত্রগুলো কিন্তু এর আলাদা। বসুদেব বসুদেব, হ্যাঁ, এই যে গঙ্গা, এগুলো আমরা করেছি, পরে আমরা জানবো আবার কি কি অর্থ হয়। শিব, এই অর্থটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, পরে আবার অদি একটা করাচ্ছি। ধরো কলিঙ্গ, কলিঙ্গ দেশবাচক শব্দগুলো, ঐতিহাসিক স্থানগুলো কিন্তু অপত্য ইয়ে অর্থে, এই দেশবাচক শব্দ কিন্তু অনপ্রত্যয় হয় কিন্তু। কলিঙ্গ সেগুলো আমরা জানবো, সেগুলো আবার আলাদা সূত্র আছে, সব আমি করে দেবো তোমাদেরকে। কলিঙ্গ ধরো অনপ্রত্যয় দেওয়া হয়েছে। সূত্রটা আমি যেহেতু আজকে প্রথম তোমাদের অ দিয়ে শুরু করেছি, তাই এই জন্য এই সূত্রের সঙ্গে মিলছে না। যেহেতু কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। কলিঙ্গ তিনটে আছে, ক ল ওয়াই গ আছে একটা। তাই কয়ের প্রথমে আদি স্বরে কি আসছে? দেখো ক অ আসছে, অ আসছে। তাহলে আর অন প্রত্যয় কি হয়? সবসময় বলে দিলাম, মধ্যন বাদ চলে যায়, কি পড়ে থাকে সেখানে? শুধু অ। তাহলে অটা আমরা কি করব? কোন শব্দের শেষে আমরা যোগ করব। তাহলে কলিঙ্গ থেকে কি হবে? কটা কি করব আমরা? আকার যোগ করব। তাহলে কি হবে? কা লিং গ, পরিনিষ্ঠিত রূপ হয়ে গেল। এবারে আমরা এটা পদে পরিণত করলে আমরা কি করবো? একটা বিসর্গ যোগ করে দেবো। হয়েছে? তাহলে কলিঙ্গ থেকে কালিঙ্গ। আচ্ছা, চলে যাচ্ছে এবং আমরা পরের প্রশ্ন, পরের একটা উদাহরণ দিয়ে দিই। এটা ঋষিবাচক থেকে আমরা দিয়ে দিচ্ছি একটা। হ্যাঁ, ঋষিবাচক অর্থেও কিন্তু, কুরুবংশীয় অর্থেও কিন্তু, হ্যাঁ, অন্ধক বংশ অর্থেও কিন্তু অনপ্রত্যয় হয়। আবার বলে দিচ্ছি, ঋষিবাচক অর্থেও কিন্তু শব্দের অর্থে, ঋষিবাচক শব্দের পর কিন্তু অনপ্রত্যয় হয়। অন্ধক বংশীয় শব্দের অর্থে অনপ্রত্যয় হয়।
কুরু বংশ শব্দের অর্থে অন প্রত্যয় হয়। কন্যা অর্থে শব্দের পর কিন্তু অপত্য অর্থে, কন্যা শব্দের পর অপত্য অর্থ কিন্তু অন প্রত্যয় হয়। শিব প্রভৃতি শব্দের পরও কিন্তু অপত্য অর্থ। অনেক সূত্র আছে, এগুলো ডিটেলস পরে লেখাবো। আজকে শুধু যদি এই সূত্র নিয়মটা যেটা আমি লিখেছি, এই নিয়মটা তোমরা আগে জানো, আগে তোমরা প্র্যাকটিস করতে শেখো যে আমরা কিভাবে পরিনিষ্ঠিত রূপ নির্ণয় করব, পরিনিষ্ঠিত রূপ কিভাবে করব সেটা আগে শেখো। তাহলে একটা ঋষিবাচক শব্দ দিচ্ছি। ঋষি প্রত্যেকে জানো, বৈশিষ্ট্য, ঋষি বা মুনি, বৈশিষ্ট্য হয়েছে। কটি অক্ষর আছে? 1 2 3টে। আদিস্বর কোনটা? আদিস্বর প্রত্যেকে দেখো ব। তাহলে বয়েতে উচ্চারণে হলে কি আসে? ব অ আসছে। তাহলে স্বরের কি হবে? বৃদ্ধি হবে। বৃদ্ধি হলে কি করবো? অটাকে আমরা আয় পরিণত করব, তাই তো। আর এখানে আছে অন প্রত্যয়। অন প্রত্যয় আমি কি বলেছি, সব সময় কি হয়? মূর্ধন্য বাদ চলে যায়, কি পড়ে থাকে? অ। তাহলে আমরা কি করব? বৈশিষ্ট্য থেকে এখানে পরিনিষ্ঠিত রূপে কি করব? বা শি পেট কাটা মূর্ধন্যস্বয়ে ঠ, বাশিষ্ঠ। এবার এর সাথে আমরা কি করে দেবো? একটা বিসর্গ যোগ করে, সুবিভক্তি যোগ করে পদে পরিণত করলাম। হয়েছে? তাহলে বলতে পারলাম আশা করি। তারপরে চলে যাচ্ছি আমরা মথুরা। মথুরা শব্দের পরেও কিন্তু, দেশবাচক শব্দের পরেও কিন্তু আমাদের অন প্রত্যয় হয়। মথুরা শব্দের পরেও হ্যাঁ এগুলো কিন্তু আমাদের অন প্রত্যয় হয়। দেখো মথুরা, ম থয় হস্য রয়া আকার, মথুরা দিলাম। কটা? 1 2 3। ম উচ্চারণ কি আসছে? অ। তাহলে কি আসছে? অ। অটা কিসে পরিণত হবে? বারবার বলে দিচ্ছি, স্বরের কি হয়? বৃদ্ধি হয়। আদি স্বরের, আদি স্বরে, আদি কিন্তু ম প্রথমে আছে, আদি মানে প্রথম যে থাকবে সেটা অ থেকে আ হবে। আর এখানে ধরো অন আছে, অন প্রত্যয় দিছে, অনেক কি হয়? মূর্ধন্য বাদ চলে যায়, অ পড়ে থাকে। হয়েছে? তাহলে মথুরা, তাহলে কি হবে? পরিনিষ্ঠিত রূপে ম থেকে কি হবে? মা, থু র। এবার প্রশ্ন আসতে পারে আকারটা কেন আকারটা বাদ যাবে কেন? অন প্রত্যয়ের শেষে উচ্চারণে কি হতে হবে? অ থাকে পড়ে, তাহলে উচ্চারণ তো অই আনতে হবে আমাকে। তাহলে আকার এলে তাহলে উচ্চারণ কি মধুর আ আ আ আ হবে না, তাহলে কি হবে? সেখানে অ আসতে হবে। তাহলে মাথুরো। এবার এখানে আমি একটা বিসর্গ লাগিয়ে পদে পরিণত করে দিলাম। হয়েছে? তারপরে আবার একটা চলে যাচ্ছে, ধরো অদি আর একটা দিলাম, বঙ্গ। দেশবাচক বঙ্গ, দুটো আছে, ব ওয়াই গয়। আর এখানে কি দিলাম? অন, অন। তাহলে কি হলো? ব অ আসছে, অ আসছে। তাহলে এখানে আমরা কি করব? অটাকে কি করব? আমরা পরিনিষ্ঠিত রূপে আ করব। তাহলে কি হবে? বয়ের সঙ্গে কি যোগ করব? একটা বা, আর তারপরে ওয়াই গয় যেমন আছে দিকে দিকে কপি করে দেবো, তার সাথে একটা বিসর্গ লাগিয়ে দেবো, পরিণত সূত্র। তাহলে বঙ্গ কি হলো? বাঙ্গ। হয়েছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি শিবাদিপম থেকে, ধরো একটা যমুনা। যমুনা একটি নদীর নাম, প্রত্যেকেই তোমরা জানো, অবগত। যমুনা, সরি ময়া হস্য হবে, যমুনা। হয়েছে? তিনটে আছে দেখো, অন্তস্থ জ, ময়া হস্য দন্তনাকা, অন্তস্থ জ। তাহলে কি আছে? অ আসছে, উচ্চারণটা করবে মুখে একটু। আমরা পরিনিষ্ঠিত রূপে সেটা কিসে পরিণত করব? আ। তারপরে কি আছে? ধরো অন প্রত্যয় দিয়েছে, অন। তাহলে কি হবে? পরিনিষ্ঠিত অন্তস্থ জয়ের সঙ্গে কি যোগ করবো? একটা আকার। তারপরে কি করব? ময় হস্য যেমন আছে হবে। আর আকার তো বাদ যাবে, আমি বলেছি অন প্রত্যয় কি থাকে? মূর্ধন্য বাদ চলে গেলে কি থাকে? অ। তাহলে উচ্চারণ লাস্টে যেন অ আসে। তাহলে জামুন, দেখো দন্তনে তো অ আসে, জামুন। তার সঙ্গে বিসর্গ যোগ করলে কি হয়? জামনা, জামনা। হয়েছে? আচ্ছা, চলে যাচ্ছি এবার আমরা পরের একটা, আবার একটা ঋষি দিয়ে করছি, অগস্ত্য ঋষি।
অগস্ত্য ঋষি। অ দিয়ে তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, এগুলো খাতায় টুকে রাখো, প্রত্যেকবারও বলে দিচ্ছি, এই উদাহরণগুলো যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো করে রাখো, পরে আবার এমসিকিউ নিয়ে আমরা যখন আবার প্র্যাকটিস করবো সেগুলো কাজে লেগে যাবে। অগস্ত্য, আমি কিছুক্ষণ আগে বললাম ঋষি বাচক শব্দের পর অন প্রত্যয় হয়, কুরু বংশের পর শব্দের পর কিন্তু অন প্রত্যয় হয়, অন্ধ বংশ শব্দের পর অন প্রত্যয় হয়, শিব প্রভৃতি শব্দের পর অন প্রত্যয় হয়, কোন অর্থে এ যায়। অগস্ত, অগ দন্তস্বর তয়ে জফলা, তার সঙ্গে কি দেওয়া হলো? অন প্রত্যয় বন্ধুরা, হয়েছে? অন প্রত্যয় দিলাম, তাহলে অ, এখানে তো অ তো আছেই, বলা হয়েছে কোন শব্দের প্রথমে যদি অ থাকে তাহলে পরিণত আ, তাহলে অ তো আছে, তাহলে এটা অ থেকে কি হবে? আমরা অ থেকে আমরা কি করব? স্বরের বৃদ্ধি করব, আ করব। আর অন প্রত্যয় মূর্ধন্য বাদ চলে গেলে কি পড়ে থাকে? শুধু অ, তাহলে কি হয়ে যাবে? আগস্ত, আ গ দন্তস্বর তয়ে জফলা দিয়ে একটা বিশ্বক লাগিয়ে দাও, আগস্ত, হয়েছে? তারপরে একটা সূত্র আমি করে দিই লাস্টে, যেটা শিব, শিব প্রভৃতি শব্দের অর্থ এখানটাই দেখো একটু আলাদা হবে। শিব, শিব প্লাস অন, এটা কিছুক্ষণ আমি তোমাদের যে সূত্রটা দেখিয়েছি, দেখো শব্দের আদিতে আদি স্বর যদি হর্ষ দীর্ঘই যদি থাকে সেটা ঐকারে পরিণত হবে। তাহলে এখানে দেখো শিবেতে কি আসছে? ইকার, ই মানে হর্ষ ইকার, কি আছে? ই, ইটা থাকলে কিসে পরিণত হবে? ঐকারে পরিণত হবে। কিসে? ঐকারে। তাহলে আমরা কি করব? তালবস্যয় ঐকারে পরিণত করে দেবো, শৈব, শিব সুপাসক ইতি শৈব, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। কিন্তু আবার বলে দিচ্ছি, যদি কোনো শব্দের প্রথমে, এই সূত্রটা পরের নিয়মে আমি লিখিয়ে দেবো, আজকে যেহেতু শিবাদীপ অন করলাম একটাতে করে দিয়ে যাচ্ছি, পরের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্বে আমরা আবার পরের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে শিব, শিবের কি আছে? তালবস্যয় হর্ষ ইকার, তাহলে দেখো ওই যে লিখেছি হর্ষ ইকার বা হর্ষই, শব্দের আদিতে যদি হর্ষ ইকার, তাহলে এই জায়গাটায় বন্ধুরা একটু ভালো করে আবার বুঝে নাও, যদি কোনো শব্দের প্রথমে অর্থাৎ আদিস্বর যদি হর্ষই বা দীর্ঘই, হর্ষই বা দীর্ঘই থাকে, তাহলে সেটা কিসে পরিণত করবে? ঐকারে। দেখো তাহলে শিবের কি আছে? হর্ষ ইকার আছে, হর্ষ ইকার চিহ্ন দিয়েছি, তাহলে সেটা কি করে? ঐকারে পরিণত করলাম, তাহলে কি হলো? শৈব। তাহলে আজকে আমরা প্রথম পর্বে এই পর্যন্তই রাখলাম, আগামী পর্বেতে আমরা দ্বিতীয় পর্বে আমরা আবার বাকি সূত্রগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, যতটুকু সমর্থন না চেষ্টা করলাম। প্রতিনিয়ত একটু দেখবে এই ইউটিউব চ্যানেলটা, এখানে বাংলা, সংস্কৃত আরও আদার্স বিষয় নিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংস্কৃত বিষয়টা গ্রামারটা আমার সাথে একদম শিখতে থাকো প্রথম থেকে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হবে, ধন্যবাদ।